এবং কোন ধরনের রিসার্চ মেথড আপনি এখানে ব্যবহার করেছেন, কিভাবে আপনার যে ইনভেস্টিগেশন, আপনার যে এক্সামিনেশন, আপনার যে ফিল্ড লেভেলে যে স্টাডিটা কন্ডাক্ট হবে, এবং কোন ধরনের যে প্রজেক্ট পার্টিসিপেন্ট বা বেনিফিশিয়ারি থাকবে, কি ধরনের রেসপন্ডেন্ট থাকবে, কিভাবে স্টাডিটা রেপ্লিকেট হবে, এটা কিন্তু আপনি প্রথম থেকে চুলচেরা বিশ্লেষণ করে চিন্তা করে আপনার লিখতে হবে। এবং দেখা যায় যে কোন ধরনের টুলস বা কোন ধরনের আমি মেজার বা কোন ধরনের ডিটারমিনেশন বা কোন ধরনের আমি রিসার্চ মেথোলজিতে আমি কোন ধরনের অ্যাপ্রোচগুলো ইউজ করছি, সেটা আমার দেখতে হবে। যেমন আমি যদি শুধু নর্মাল, অনেকে আছে শুধু কেস স্টাডি বা কেস স্টোরি দিয়েও করতে পারে। আবার অনেকে আছে, আপনারা জানেন যে এথনোগ্রাফি স্টাডি, এটা কোয়ালিটিতে খুবই গুরুত্বপূর্ণ পার্ট। কোনো কোর্সিং বা স্টাডির ক্ষেত্রে কোনো টুলস ডিজাইন থাকবে না, কিন্তু আপনি অবজারভেশন মেথড দিয়ে আপনি শুধু একটা নোট টেকার নিয়ে আপনি সুন্দরভাবে এথনোগ্রাফিক স্টাডি করতে পারেন। আবার দেখা যায় না, অনেকে আছে খুবই পছন্দ করে কোয়ালিটিভ এন্ড কোয়ান্টিটিভ বোথ মিক্স মেথড অ্যাপ্রোচে করে, যেটা খুবই স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনি কিছু ফোকাস গ্রুপ ডিসকাশন বা কিছু ইনডেপথ ইন্টারভিউ বা ইনফর্ম ইন্টারভিউ নিলেন এবং কিছু হাউস হোল্ড সার্ভে করে, সেক্ষেত্রে দেখা যায় সবগুলো মিলে আপনার ওই অ্যাবস্ট্রাক্টটা নমিনেট হওয়ার চান্স থাকে, এবং পরবর্তীতে ফুল রিসার্চ পেপার, অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে 7,000 থেকে 12,000 ওয়ার্ডের সেন্টেন্স মেকিং দিয়ে, মানে 7,000 থেকে 12,000 ওয়ার্ডের মধ্যে আপনার ফুল রিসার্চ পেপারটা সাবমিট করতে বলা হয়, তখন কিন্তু এই ধরনের রিসার্চ গুলো খুবই কাজে আছে। আপনারা চিন্তা করবেন এই গবেষণাটা কি এমপিরিক্যাল না থিওরিটিক্যাল। তো অবশ্যই আপনারা চিন্তা করবেন তথ্যীয় না সেই পরীক্ষালব্ধ বা অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে আপনি ফিল্ড এক্সপেরিমেন্টের থেকে সেখান থেকে পাচ্ছেন কিনা, এবং কোন ধরনের ইনফরমেশন আপনি এই রিসার্চের ক্ষেত্রে রিলাই করছেন। অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্স আপনি দুটোই চিন্তা করছেন। প্রাইমারি সোর্স যেটা আপনি ডাটা ফাইন্ডিংস রেজাল্ট সেকশন থেকে আসবে, এবং সেকেন্ডারি সোর্স আপনি বিভিন্ন ধরনের লিটারেচার রিভিউ করলেন, যেটা প্রিভিয়াসলি এই ধরনের স্টাডি হয়েছে কিন্তু আপনার এই নিউলি টাইটেল বা নিউলি টপিকের মধ্যে না। যাদের ওই ক্ষেত্রে গ্যাপ অ্যানালিসিস গুলো করেছেন, সেগুলোই আপনি নতুন স্টাডির ক্ষেত্রে আপনি এক্সামিন করে টেস্টিফাই করে ধরনের নতুন এসেন্স বা ফাইন্ডিংস রেজাল্ট গুলো অ্যাকুমুলেট করার বা পারসিভ করার বা রিসিভ করার চেষ্টা করেছেন। আপনার রেজাল্ট সেকশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার রেজাল্টে ব্যাখ্যাগুলো এমন ভাবে করবেন যে সাধারণত আমরা স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক, যেটার ক্ষেত্রে ফুল রিসার্চ পেপারে আমরা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন করি, অর্থাৎ ওখানে আমরা ধরুন কোনো বার চার্ট বা ডায়াগ্রাম বা হতে পারে পাই চার্ট বা আদার্স বিভিন্ন ধরনের গ্রাফ আমরা ইন্টারপ্রিটেশন সহ দেওয়ার চেষ্টা করি। অনেক সময় ট্যাবুলেশন, ক্রস ট্যাবুলেশন করি, মাল্টিভ্যারিয়েট, ইউনিভ্যারিয়েট বা বিভিন্ন ধরনের টেবিল আমরা চেষ্টা করি ক্রস ট্যাবুলেশন করে, সেভাবে আমরা অ্যানালাইসিস করি। কিন্তু এখানে সেগুলো কিচ্ছুই আসবে না, শুধু আপনার ওই পার্সেন্টেজ আকারে যে রেজাল্টটুকু। অর্থাৎ কেউ যদি বলে যে বিগত 30 বছরের তার যে ধরনের ওই এলাকায় দুর্যোগ বা হ্যাজার্ড গুলো ছিল, কোন কোন ধরনের দুর্যোগ বা সে আপদ বা বিপদের দ্বারা ইম্প্যাক্টেড, অর্থাৎ সে এগুলোর প্রভাবের আওতায় পড়েছিল। ধরেন কেউ বলেছে আমি 30 বছরে ঘূর্ণিঝড়ে বেশি ইম্প্যাক্টেড ছিলাম, কেউ হয়তো বলেছে না আমি বন্যা দ্বারা আক্রান্ত বেশি ছিলাম, কেউ হয়তো বললো আমি উপকূল এলাকায় থাকি, আমি ওই এলাকায় যে উপকূলীয় ঘূর্ণিঝড় থাকে সেটা দ্বারা এফেক্টেড বেশি হয়েছি। কেউ হয়তো বলেছে না আমি ওখানকার যে জলোচ্ছ্বাস হয় হঠাৎ করে সেগুলো দিয়ে আমি প্রভাবিত হয়েছি। তাই এই ধরনের রেজাল্ট গুলো পার্সেন্টেজ আকারে আপনারা ব্যাখ্যা করার চেষ্টা করবেন, একদম শর্ট, প্রিসাইজ, কনসাইজ করে, কোনো ইন্টারপ্রিটেশন ছাড়া। এবং কনক্লুশন সাধারণত কোথাও বলে যে রেজাল্ট এবং ডিসকাশন পার্টটা একসাথে লিখতে। রেজাল্টে আপনি যদি ওই শুধু ফিগার গুলো দিয়ে সাথে সাথে ডিসকাশন, অর্থাৎ আপনি যদি 5টা ফিগার বা 7টা যদি ফিগার দেন বা 7টা লাইন দেন, এই 7টার রেজাল্ট সেকশনের পার্সেন্টেজের লাইনটুকু আপনি জাস্ট নিজের 2 বা 3 লাইনে আপনি নিজস্ব ব্যাখ্যাটা দিবেন। অর্থাৎ আপনি ওটার মানে শিখরে যাওয়ার চেষ্টা করেন কেন ওই উপকূল এলাকায় এই ধরনের দুর্যোগগুলো বেশি আঘাত হানছে। যদি আমি চিন্তা করি যে 2007 সালে যে সিডর বা 2009 সালে আইলা এবং 2020 সালে যে আমফান বা আদার যেগুলো দুর্যোগ ছিল, রিসেন্টলি যে মিধিলি হইলো এবং মিগজাউন রিসেন্টলি ইম্প্যাক্টেড করবে, সেটা কতটুকু কোরিলেশন করেছে
আমরা যদি ট্রেন্ড অ্যানালাইসিস করি, আমরা যদি সিজুয়াল ভ্যারিয়েশন করি এবং ইয়ার আসপেক্টে যদি চিন্তা করি, আমার উপকূলীয় এলাকা না সমতল ভূমি বা আদার্স হিলি এরিয়ায় কোন ধরনের ল্যান্ডস্লাইড গুলো রয়েছে, সেগুলো আপনি ইন্টারলিঙ্ক করে শুধু 2 বা 3 লাইনে ব্যাখ্যা বিশ্লেষণ করে চেষ্টা করবেন। আপনি যদি পাবলিক হেলথে কোনো ইস্যু নিয়ে থাকেন, সেখানে রোগের ক্ষেত্রে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল বা কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, সিডিসি বা এনসিডিসি নিয়ে যদি আপনি চিন্তা করে, সেগুলো নিয়েও আপনি ইনফরমেটিভ আকারে, সংক্ষিপ্ত আকারে, ব্রিফ আকারে, প্রিসাইজ আকারে এবং প্রপার ওয়েতে আপনি এগুলো হালকা আকারে লেখার চেষ্টা করুন। সবাইকে অশেষ ধন্যবাদ। যেহেতু আমরা আরেকটাতে